আজ এই রাতের বেলা প্রকৃতি বেজায় চটে গিয়েছে মনে হচ্ছে। তখন থেকে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের এমন ভয়ানক আওয়াজে ক্ষণে ক্ষণে বুকটা ধরফরিয়ে উঠছে। ঘরে শুধু আমি আর আমার বউ মালতী বসে আছি বিছানার উপর। বাড়ি থেকে সে জানালা দিয়ে শো শো করে বাতাস ঢুকছে ঘরের ভেতর, আর ঝিরিঝিরিয়ে বৃষ্টির ফোঁটা এসে লাগছে শরীরে। ভাবছিলাম কিছু টাকা হলে ঘরটাকে সারাব, কিন্তু দই বিক্রি করে আর কতই বা রোজগার হয়। যখন বড় বড় অর্ডার আসে তখন কিছু ভালো যায়, তারপর আবার যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। পাশে আমার স্ত্রী মালতী বসে আছে। মালতী হঠাৎ বলে উঠল, বাইরে কি ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে একটু খিচুড়ি আর মাছ ভাজা হলে জমে যেত। তা বেশ তো, ঘরে চাল ডাল তো সবই আছে, মাছও হয়তো এনে দিয়েছিলাম গতকাল, চটপট করে ফেলো। মরণ, এই বৃষ্টিতে এখন আবার হেসে লেগে যাবে শুনি। বাইরে কি বড় বড় বাস পড়ছে, শুনলেই তো বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার ভেতর তুমি আমাকে রান্না করতে বলছো বাইরে গিয়ে। বলি, আমার কি প্রাণের ভয় নেই নাকি? তুমি তো বললে খিচুড়ি আর মাছ ভাজা খেতে চাও, এবার খেতে চাইলে তো রান্না করতেই হবে। থাক বাবা, আমার খিচুড়ি আর মাছ ভাজা খেয়ে কাজ নেই। এই এত বৃষ্টিতে ঘরের বাইরে কেউ পা রাখে? মালতীর কথা শুনতে শুনতে হঠাৎ দরজায় আওয়াজ। এত রাতে মুষলধারে বৃষ্টির মাঝে কে আসবে? প্রথমে আওয়াজ শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু এরপর মনে হলো কেউ বিপদে পড়েনি তো। মালতী অবশ্য কয়েকবার দরজা খুলে বারণ করলো, কিন্তু এত রাতে যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে তো সাহায্য করা উচিত। এই ভেবে আমি দরজা খুললাম। আশ্চর্যের ব্যাপার হলো কাউকেই দেখতে পেলাম না। এত রাতে যদি কেউ এসেই থাকে তাহলে কোথায় গেল? এটা আমার মনের ভুল হতেই পারে না, কারণ আমার সাথে সাথে মালতীও শুনেছি। আমি ঘর থেকে এক পা দু পা করে বেরিয়ে আশেপাশে তাকালাম, না, কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ নিচে তাকিয়ে দেখি একটা খামটা দেখে ভীষণ অবাক হলাম। এত রাতে চিঠি কে দিল? সামনেও এলো না, চিঠি দিয়েই উধাও হয়ে গেল নাকি? আর কোনো কিছু না ভেবে চিঠিটা হাতে তুলে ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলাম। চিঠিটা খুলতেই কেমন একটা বোটকা গন্ধ নাকে ভেসে আসলো। অনেকদিন ধরে চাপা পড়ে থাকা কোনো এক পুরনো চিঠিতে যেমন গন্ধ থাকে, ঠিক তেমন। চিঠিতে লেখা, আমাকে আপনি চিনবেন না, আমি আগে গ্রামে থাকতাম, কিন্তু তারপরে আমার সম্পূর্ণ পরিবার নিয়ে শহরে চলে এসেছি। 2 দিন পর আমার মেয়ের বিয়ে, তাই অনেক দইয়ের প্রয়োজন। শুনেছি গ্রামে নাকি বর্তমানে আপনি সব থেকে সেরা দইওয়ালা। আমার 20 ভাঁড় দই দরকার। আগামীকাল আপনি দই বানিয়ে রাখবেন, আমার লোক এসে নিয়ে যাবে। আর দই যদি খুব ভালো হয় তাহলে আরও বকশিশ দেবে। আগামীকালকে দুপুরে আমার লোক যাবে, তার আগে সব প্রস্তুত রাখবেন। চিঠিটা পড়ার পর আমার চোখটা চকচক করে উঠল। আগে পিছু কিছু না চিন্তা করেই দই বানাতে বসে গেলাম।
সারা রাত কষ্ট করে সবগুলো দইয়ের ভার বানানো শেষ করেছি। কাল সকালে আমার হাতে কতগুলো টাকা আসবে সেটা ভেবে খুশিতে আর রাতে ঘুম এলো না। এখনই হাতে টাকার প্রয়োজন ছিল, আর এখনই এত বড় একটা কাজের অর্ডার চলে আসলো। কখনই সে দইগুলো নিয়ে যাবে আর আমার পাওনার টাকাগুলো আমাকে দিয়ে যাবে, সেটাই ভাবছি আবার। মনের মধ্যে অবশ্য কিছুটা খচখচ করছে, কিন্তু তাও ধৈর্য ধরে বসে আছি। আস্তে আস্তে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে রাতও এলো, কিন্তু দই নিতে কেউ এলো না। এটা দেখে আমার মন ভীষণ খারাপ হয়ে গেল। ভাবলাম এতগুলো টাকার দই আমি শুধু শুধু বানালাম। আমাকে স্বস্তি দিয়ে রাতের বেলা আবারও দরজায় ঠক ঠক আওয়াজ এলো। দরজা খোলার পর কাউকেই দেখলাম না। দেখলাম আগের বারের মতন এবারও একটা চিঠি পড়ে আছে। এবার চিঠিতে লেখা, একটা বিশেষ দরকারে দুপুরে আমার লোক যেতে পারেনি। আগামীকাল রাত 12টার পর গ্রামের শেষ মাথায় যে বড় নদীর বট গাছটা আছে, সেখানে আপনি সমস্ত দইগুলো নিয়ে আসবেন, আর আমি সব টাকা সেখানেই পাঠিয়ে দেব। চিঠিটা পড়েই প্রথমেই খটকা লাগলো। বাড়িতে না আসে কেন দইয়ের ভাড়াগুলো অত দূরে গিয়ে দিয়ে আসতে বলছে? আর দ্বিতীয় খটকা লাগলো, এই চিঠিগুলো তাহলে কে দিয়ে যাচ্ছে? কিন্তু তারপরও যেহেতু এতগুলো টাকার ব্যাপার, তাই আমিও ঠিক করলাম দইয়ের ভাড়াগুলো নিয়ে আমি সেখানে যাব। পরদিন রাত 12টার পর যথারীতি আমি আমার ভ্যানে 20 ভরা দই নিয়ে রওনা দিলাম পাশের গ্রামের বড় নদীর কাছে। রাতে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টিতে দইগুলো ভেজে আবার নষ্ট না হয়ে যায়, তাই দ্রুত ভ্যান চালাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। বোধ হয় এই বুঝি জোরে বৃষ্টি নামবে। আমি যত দ্রুত সম্ভব ভ্যান চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন সামনে এসে পড়ায় ধাপ করে ভ্যানটা থামিয়ে দিল। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। হুট করে কেউ সামনে চলে আসে, কিন্তু এই লোকটা কে? আপাতমস্তক চাদর মুড়ি দেওয়া দেখে মনে হচ্ছে বৃদ্ধ লোক। মুখটা ঠিক তেমন দেখা যাচ্ছে না। আমার ভ্যান থামিয়ে আমার সামনে এসে লোকটা কর্কশ কণ্ঠে বলল, আমায় একটু সামনে পর্যন্ত এগিয়ে দেবে বাবা। কে আপনি? এ সময় কোত্থেকে গেলেন? আমি থাকি পাশের গ্রামে। এই গ্রামে এসেছিলাম একটা জরুরি কাজে, কিন্তু ফিরতে বেলা হয়ে গেল। আমি এই গ্রামের শেষ মাথায় বড় নদীর সামনে, ওখানেই নেমে যাব। তাই নাকি? আমিও তো বড় নদীর বট গাছের কাছেই যাচ্ছি। যাক, অবশেষে লোক পাওয়া গেল সাথে। এবার আর ভয় করবে না। কাছে বসুন, উঠে বসুন। তুমি ভয় পাচ্ছিলে বুঝি? কিসের ভয়? চোর ডাকাতের নাকি ভূতে? ওই সব মিলিয়ে আর কি। এত রাতে কখনো ওদিকটায় আসিনি তো, তাই একটু মনটা খচখচ করছিল। তা বাবা, তোমার ভ্যানে এইগুলো হাড়ি ভর্তি কি?
ওগুলো তো দই। আমি এই গায়ে সবচেয়ে বড় দইওয়ালা। আমার থেকে ভালো দই এই পুরো গায়ে কেউ বানাতে পারে না। শহর থেকে এসে লোকজনেরা আমার দই নিয়ে যায়। এখনো তো এইসব দই একজন শহরের লোককে দিতে যাচ্ছি। বাবা, তুমিও দই বানাও নাকি? আমিও মানে? আমার মতন ভালো দইওয়ালা আর একটা আছে নাকি এই গায়ে? আছে কি? তো আছে, হাজার হাজার গুণ ভালো দই বানায় এমন লোক আছে। কি বলছেন মশাই? আপনি জানেন আমি কত ভালো দই বানাই? বলি, জগাই দইওয়ালার নাম শুনেছ? তার মতন দই আশেপাশে 10 গায়েও কেউ বানাতে পারে না। আর তুমি কালকে ঝগড়া বলছো তুমি এখানকার সব থেকে ভালো দই বানাও? আসলে কার নাম বললেন আপনি? জগাই দইওয়ালা? তাকে আপনি চিনলেন কি করে? সে কি রে ছোকরা, এই জগাই দইওয়ালাকেই জিজ্ঞাসা করছিস সে জগাই দইওয়ালাকে চেনে কিনা? মানে কি বলছেন কি আপনি? বিশেষ হচ্ছে না, তবে পিছনে ঘুরে দেখ আমি কে। তবে লোকটার কথায় বিশ্বাস করতে পারছিলাম না কিছু। ভয়ে শীতল স্রোত যেন আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। কপাল বেয়ে দর দর করে ঘাম পড়ছে। আমি দেখলাম অবিকল জগাই দইওয়ালা যেন বসে আছে আমার ভ্যানে। ততক্ষণে তার মুড়ি দেওয়া চাদরটা খসে পড়েছে। তার কঙ্কাল সার চেহারা, চোখ দুটো যেন রক্তবর্ণ, চোখের মনি যেন খাজা থেকে বেরোয় আসতে চাইছে। রক্তহীন সাদা ফ্যাকাশে চেহারা, চোখের কোঠর থেকে যেন টিপ টিপ করে রক্ত বেরোচ্ছে তার। আর গলায় ভয়ানক মোটা দড়ির দাগটা স্পষ্ট হয়ে আছে। আমি আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি কোনো ভুল দেখছি, কিন্তু ঠিক দেখছি নাকি ভুল দেখছি সেটা বিচার করার সময় এখন আমার কাছে নেই। চোখ বন্ধ করে এক দৌড় দিলাম সেখান থেকে। চারপাশের বাতাস ধীরে ধীরে ঘন হয়ে আসতে শুরু করল। কখন যে আমি নদীর পাড়ে এসে পড়লাম নিজেই মনে করতে পারছি না। চোখ খুলে চারপাশে দেখলাম কোথাও লোকটা নেই। কিন্তু আমি এত বড় মনের ভুল কিভাবে করতে পারি সেটাই ভাবছি। কি হচ্ছে কি এসব? যখনই আমি এসব ভাবছিলাম তখনই আমার পিঠে একটা ঠান্ডা বরফ শীতল হাত এসে পড়ল। ভয়ে আমার চোখের পাশ দিয়ে এক ফোঁটা ঘাম পড়তে শুরু করলো। ধীরে ধীরে পিছনে তাকাতেই পিছনে কেউ নেই। আমি বোধহয় পাগল হয়ে গেছি। সেটা ভাবতে না ভাবতেই আমাকে একজন ডেকে উঠল বটগাছের উপর থেকে। বটগাছের দিকে তাকাতেই দেখলাম সেখানে জগাই দইওয়ালা, তার লাশ ঝুলছে। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। কে রে তখন আমায় দেখে ভয় পেলে নাকি? ভয় পাচ্ছিস কেন? তুই তো আমাকে গাছের ঢালে চড়তে বাধ্য করেছিলি, তোর মনে নেই? আমি আমি ভুল দেখছি। তুমি কখনো আসতে পারো না। তুমি তুমি জীবিত নেই। তুমি
তুমি মারা গেছো? হ্যাঁ, মারা গেছি। তুই মরতে বাধ্য করেছিলি। শুধু আমাকে তো নয়, আমার সাথে সাথে আর দুটো বাচ্চাকেও মেরে ফেলেছিলি। তোর মনে নেই? এই গায়ে জগাই দইওয়ালা ছিল, সবচেয়ে শ্রেষ্ঠ দইওয়ালা। আর দই খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আর তুই ছিলি আমার শিষ্য। নিজের হাতে তোকে দই বানানো শিখিয়েছিলাম আমি। আর তুই আমার জায়গায় আসতে চেয়েছিলি, তাই সবার চোখে আমাকে খারাপ বানানোর জন্য তুই আমার দই একদিন বিষ মিশিয়ে দিয়েছিলি। সেই দই খেয়ে ফুটফুটে দুটো ছোট বাচ্চার প্রাণ চলে গেল নিমিষেই। গ্রামের সকলে আমাকে কত অপমান, কত মারধর করলো। কত করে বোঝানোর চেষ্টা করলাম ওদের আমি তো এই বিষ মেশাইনি, কিন্তু কেউ বিশ্বাসই করলো না আমার কথা। কষ্টে অপমানের শেষে আমি এই বট গাছের তলায় দড়ি দিলাম। তোর কিছু মনেই নেই? তখন আমি ভুল করেছিলাম। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি গুরুমশাই। আমি নিজে উপরে ওঠার জন্য অনেক ক্ষতি করেছি। আমাকে ক্ষমা করে দিন গুরুমশাই, এবারের মতন ক্ষমা করে দিন। ক্ষমা? আমি তোকে ক্ষমা করলেও যে দুটো নিষ্পাপ শিশুর প্রাণ তুই নিয়েছিলি, ওরা তোকে ক্ষমা করবে ভেবেছিস? না, তোর পাপের ক্ষমা হয় না, শাস্তি তো তোকে পেতেই হবে। আর এই গাছেই আমারই মতন তোকেও মরতে হবে। না না, হতে পারে না। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই গুরুমশাই, আমাকে ক্ষমা করে দিন। এই বলেই আমি সেখান থেকে আর কোনো কিছু চিন্তা না করে দৌড় দিতে শুরু করলাম। কোন দিক দিয়ে দৌড়াচ্ছে কিছুই টের পাচ্ছি না, শুধু মনে হচ্ছে আমাকে বাঁচতে হবে। বাঁচতেই হবে যেভাবেই হোক। কখন যে হুজুরকে পড়ে গেছি কিছুই মনে নেই। কপালের পাশে কেটে গল গল করে রক্ত ঝরতে শুরু করলো, সেদিকে আমার খেয়ালই নেই। উঠে দাঁড়াতেই দেখলাম আমার সামনে জগাই দইওয়ালা দাঁড়িয়ে আছে। তার শক্ত ঠান্ডা হাতে আমার গলা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার না, এই গায়ে সকল দইওয়ালা এখানে এসে দড়ি দেয় কেন বুঝতে পারি না। হ্যাঁ, কিছু বছর আগে এখানেই তো জগাই দইওয়ালা নামের সেই লোক দড়ি দিয়ে মারা গিয়েছিল। কি যে হয়েছে এদের কে জানে। আহারে, বেচারার ঘরে কম বয়সী বউ, তা রেখেই পরবারে চলে গেল। এই পুলিশ ডাকো তো কেউ, লাশটাকে ওখান থেকে নামানোর ব্যবস্থা করতে হবে।